সরকার ছিল সেই সরকারের বিরোধী মুখ হিসাবে তিনি কিন্তু এই সরকারি কর্মচারীদের পক্ষ নিয়েছিলেন। শীতম সময় আসছে আমাদের রাজ্যে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের শিক্ষক, সরকারি কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন দিয়ে ইনক্রিমেন্ট যেটা জুলাইতে প্রত্যেক কর্মচারী পেয়ে থাকেন সেটাতে না হাত পড়ে। সরকার কর্মচারীদের যে বঞ্চনা হচ্ছে সেটা তাহলে স্বীকার করছে, এটা বলছেন আপনি। নমস্কার, আশা করি সবাই সুস্থ রয়েছেন। অনেক দিন পর আবার উপস্থিত হলাম। আজকের পার্টিকুলার এই এপিসোডে একটা বিশেষ তাগিদ অনুভব করলাম। কারণ হচ্ছে গতকালকে আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ সংক্রান্ত বিষয়ে একটি বেশ উল্লেখযোগ্য মন্তব্য করেছেন যে অনেক ডিএ এই সরকার কর্মচারীদের দিয়ে ফেলেছেন। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই সব থেকে বড় প্রশ্ন, তাহলে কি সরকার এই ডিএ ব্যাপারটাই বোঝেন না নাকি বুঝতে চাইছেন না? এই খবরটা শোনার পরে গতকালকে থেকে কর্মচারী মহলে কতটা হতাশার ছায়া বিরাজ করছে, কর্মচারীরা কতটা প্রতিবাদী হয়ে উঠছেন, আগামী দিনের ডিএ ভবিষ্যৎ কি? সত্যি কি ডিএ আর কর্মচারীরা কোনোদিন পাবেন না, নাকি কয়েক মাসের মধ্যে ডিএ সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসতে চলেছে? এই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করার জন্য আমাদের সাথে পেয়েছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মন্ডল মহাশয়। সর্বপ্রথম আপনাকে স্বাগত। আরেকটা আমি কথা বলে রাখি, এই ডিএর সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের সর্বস্তরের কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকারা, পার্শ্ব শিক্ষকরা, গ্রাজুয়েট টিচার্সরা, নন টিচিংসরা কিভাবে বঞ্চিত হচ্ছেন সেটাও কিন্তু এর সাথে সাথে কিন্তু জড়িত। মানে একদিকে ডিএ কম পাওয়ার জন্য বেতন কম পাচ্ছেন, একদিকে স্কেল কম পাওয়ার জন্য বেতন কম পাচ্ছেন। চারিদিকে যে বঞ্চনা, এটা একটা প্রতিষ্ঠিত রূপ বোধহয় নিয়েছে পশ্চিমবঙ্গে। যদিও এই কথাটা আমি বলছি না, ম্যাক্সিমাম কর্মচারীরা এই কথাটা বলার চেষ্টা করছে। যাই স্বপনবাবু, গতকালকে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনি শুনেছেন। হ্যাঁ, নমস্কার। প্রথম আমি নমস্কার জানাই আপনাদের চ্যানেলের যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে। এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে এমন একটা সময় এই আলোচনাটা ব্যবস্থা করেছেন, যেটা একবারে একটা উপযুক্ত সময় বলতে পারি। কারণ যখন ওই ডিএ নিয়ে বলুন বা আমাদের যে আর্থিক বঞ্চনা নিয়ে সারা রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা, প্রধান শিক্ষক, এসএসকে, এমএসকে বা পার্শ্ব শিক্ষক বা সরকারি কর্মচারী, সব মহলেই একটা হতাশার ছায়া নেমে এসছে, কালো ছায়া নেমে এসছে, সেই সময় আপনারা এই আলোচনাটা করছেন, সেজন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। সে তো ভালো কথা, কিন্তু আপনি গতকালকের আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যা বললেন তাতে করে আপনারা কি রিয়াক্ট করবেন? প্রথম রিয়াকশন আপনাদের কি হবে? প্রথম রিয়াকশন যেটা, কালকে আমি ওনার বক্তব্যটা শুনছিলাম বসে বসে, লাইভ দেখছিলাম আর কি। তো তাতে করে উনি বলছিলেন যে যাতে করে ওনার বক্তব্যের যে নির্যাসটা যেটা আর কি, যে উনি যেটা দাবিটা করছেন যে এই তিনটে শর্ত যদি মানা হয় তাহলে পশ্চিমবঙ্গ নামক যে একটা রাজ্য আছে, সেই রাজ্যের সরকারি কর্মচারী যারা আছেন, স্বশাসিত সংস্থার কর্মী যারা আছেন, শিক্ষক যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, বা আর বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছেন, তাদের ডিএ বলুন বা বেতন বৃদ্ধি দুটোই আমরা বলি, সেটা হতে পারে তিনটে কন্ডিশনে। এক হচ্ছে রাজ্যকে যদি কেন্দ্রীয় সরকার, মানে বিশেষ করে একটাই রাজ্যকে যদি এই দায়িত্বটা দেয় বা অধিকারটা দেয় টাকা ছাপার জন্য, মানে যেটা হচ্ছে আমাদের যে বেহালাতে যে টাকশাল আছে আর কি, সেই টাকশালটা যদি রাজ্য সরকারের হাতে দিয়ে দেয় তাহলে এটা একটা সম্ভাবনা আছে। দু নম্বর যেটা বলছে যে রিজার্ভ ব্যাংকটা যদি আমাদের রাজ্য সরকারের আন্ডারে করে দেয়, বিশেষ করে কলকাতায় যে রিজার্ভ ব্যাংকের ব্রাঞ্চটা আছে সেটা যদি রাজ্য সরকারের আন্ডারে হয়ে যায়, কারণ উনি দাবিটা করছিলেন যে কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাংক আছে, তারা যা খুশি করতে পারে। আরেকটা কথা, আরেকটা শর্ত, যে কেন্দ্র যদি 90,000 কোটি টাকা দিয়ে দেয়, তাহলে এই তিনটে শর্ত পূর্ণ করলে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের হয়তো বেতন বঞ্চনা দূর হতে পারে। আমি এই জায়গাতে একটা প্রশ্ন করছি যে ভারতবর্ষের কোন রাজ্যে আলাদা করে রিজার্ভ ব্যাংক তাদের হাতে দেওয়া আছে, বা কোন রাজ্যে টাকা ছাপার জন্য আলাদা করে তাদেরকে অধিকার দেওয়া আছে? আমি বোঝার চেষ্টা করছি বিষয়টা। তার মানে বর্তমান সরকার কর্মচারীদের যে বঞ্চনা হচ্ছে সেটা তাহলে স্বীকার করছে, এটা বলছেন আপনি? একেবারেই অস্বীকার করছে। কারণ আপনারা জানেন যে রোপা 2019, যেটা বহু অপেক্ষার পর, বহু আন্দোলন, বহু লড়াইয়ের পর যেটা প্রকাশিত হয়েছিল, মানে ওই রোপাটা দেবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ ছিল।
এটা নিয়ে একটা বড় কিন্তু সন্দেহ দেখা দিয়েছিল যে আদৌ পে কমিশনটা দেবে কিনা। অনেক চাপের পরে যে রোপার প্রকাশ করেছিল সেখানে কিন্তু ডিএর কথাটা উল্লেখ নেই। তাহলে সেখান থেকে কিন্তু আমাদের অধিকারটা কেড়ে নিয়েছে। আপনি তো নিশ্চয়ই জানেন, বা আপনারা সবাই জানেন, বা যারা দেখছেন তারা সবাই জানে যে ডিএটা যে কর্মচারী বা শিক্ষকদের অধিকার, এই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আদালতে মামলা করতে হয়েছে। এবং সেই অধিকারটা আমরা যে অধিকারটা পাই বা আমাদের পাওয়া উপযুক্ত, সেটা প্রতিষ্ঠা করার জন্য আদালতের রায়ের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে, সরকারের মানসিকতার উপর না। মানে সরকার সেটা মনে করছে না। বেশ বেশ, আমি এই জায়গাটা আমি আজকের এপিসোডের শুরুতে সমস্ত দর্শকদের বলি, গতকালকে এক্স্যাক্টলি আমাদের রাজ্যের যিনি প্রধান রয়েছেন মন্ত্রী, উনি এক্স্যাক্টলি যে কথাটা উনি বলেছিলেন যে অনেক দিয়েই সরকার দিয়েছেন, তাহলে অ্যাকচুয়ালি কর্মচারীদের এই মুহূর্তে আর ডিএ চাওয়া উচিত নয় বা ডিএ চাওয়ার অধিকার নেই, এরকম একটা যদি মানে দাঁড় করার চেষ্টা করি, আমার মনে হয় এই জায়গাটাতে সাধারণ মানুষের কাছে কিন্তু একটা ভুল বার্তা যাচ্ছে, বা অনেক কর্মচারীরা হয়তো এই জায়গাটা বুঝতে পারছেন না। আমি এই জায়গাটা সর্ব আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করছি, এক্স্যাক্টলি সরকার, বর্তমান সরকার এই ডিএ বিষয়টা সম্পর্কে কতটা ওয়াকিবহাল, মানে ডিএটা কিভাবে দেয়া হয়, কেন দেয়া হয়, এটা এটা কতটা আমাদের মুখ্যমন্ত্রী জানেন। কারণ আমি এই বক্তব্যের পরে কিন্তু এক্স্যাক্টলি ডিএটা কিভাবে দেয়া হয়, কেন দেয়া হয়, এই জায়গাগুলো কিন্তু জড়িয়ে যাচ্ছে। এই ক্ল্যারিফিকেশনটা বোধহয় আজকে করার প্রয়োজন আছে, কারণ সাধারণ মানুষরাও কিন্তু এই বিষয়টাকে বুঝতে পারবেন না। দেখুন, প্রথম কথা বলি যে উনি বোঝেন না, বা ডিএর যে কনসেপ্ট বা আইডিয়াটা যেটা সেটি জানেন না, এই কথাটা একেবারে বলা যায় না। কারণ উনি নিজেই কেন্দ্রীয় সরকারের একাধিকবার পার্ট ছিলেন বা অংশ ছিলেন। কংগ্রেসের আমলে কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, আবার বিজেপির আমলে বিজেপির মন্ত্রী ছিলেন। উনি সব ঘাটেই জল খেয়েছেন। কিন্তু প্রশ্নটা যেটা জায়গায় আমি যেটা বলছি, উনার দৃষ্টিভঙ্গির কথাটাই আমি উল্লেখ করছি। 2009 সালে সোনারপুরে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের একটা মিটিং ডেকে উনি বলেছিলেন এবং নিজেই প্রশ্ন তুলেছিলেন। তখন বিরোধী দলের নেত্রী ছিলেন উনি বিরোধী দলনেতা ছিলেন না, বিরোধী দলের নেত্রী ছিলেন। তখন সেই মিটিং এ প্রশ্ন করেছিলেন যে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, তারা এত বঞ্চিত হচ্ছে কেন? আপনারা এই রাজ্যে পরিবর্তন করুন, সরকার পরিবর্তন করুন, সরকার এলেই সবকিছুই কিন্তু কেন্দ্রীয় হারে পাওয়া যায়। তখন উনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, এটা বলা বাহুল্য আর কি। তখন তিনি কেন্দ্রের পার্ট ছিলেন এবং উনি বলেছিলেন যে, মন্ত্রী ছিলেন না, কেন্দ্রের সমর্থক ছিলেন আগে। তো বললেন যে আমি ক্ষমতায় যদি চলে আসি বা আমার দল যদি এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে সবকিছু কিন্তু কেন্দ্রীয় সরকারের হারে আমরা কিন্তু করে দেবো। এই আন্দোলনটা কিন্তু উনি লিড করেছিলেন একসময়, আমরা জানি। মানে তৎকালীন যে সরকার ছিল, সেই সরকারের বিরোধী মুখ হিসাবে তিনি কিন্তু এই সরকারি কর্মচারীদের পক্ষ নিয়েছিলেন, শিক্ষকদের পক্ষ নিয়েছিলেন। যদিও তৎকালীন সরকার শিক্ষক বা সরকারি কর্মচারীদের এতটা বঞ্চনা করেন, বঞ্চনা ছিল, সামান্য ছিল। আমি স্যার এই জায়গাটা বুঝতে পারছি। আমার যে স্পেসিফিক প্রশ্ন, সাধারণ মানুষ কিন্তু এই জায়গাটা কিন্তু বুঝতে চাইছেন। অ্যাকচুয়ালি ডিএ, ধরুন একটা সরকার, আমি ধরলাম এই সরকারই আমাদেরকে 100% দিয়ে দিয়েছে, এই 100% দিয়ে দেওয়া মানে 2 বছর পরে বা 3 বছর পরে কি বলতে পারেন যে আমি তো 100% দিয়ে দিয়েছি, আবার কিসের দিয়ে দরকার? একেবারেই নয়। প্রথম কথা শুনুন, এই যে কনসেপশনটা, আমি এই জায়গাটা একটু প্রথম ক্লিয়ার করতে চাইছি, তারপরে বিষয়টাতে আসতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে একটা প্রশাসনিক প্রধানের কাছ থেকে বা তার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে, সেগুলো অত্যন্ত আপত্তিজনক এবং এটা তথ্য নির্ভর নয় বা তথ্যনিষ্ঠ নয়। আপনারা সবাই জানেন যে রোপা 2019 চালু হওয়ার আগে পুরনো যে বেতন কমিশন, মানে যেটাকে আমরা ফিফথ পে কমিশন বলি, সেই ফিফথ পে কমিশনের ডিএ বাকি ছিল 50%, 49%। পুরনো বেতন কমিশন। তাহলে সেই 49% বঞ্চনা দিয়েই কিন্তু আমাদের নতুন পে কমিশনে ঢুকতে হলো। নতুন পে কমিশন চালু হওয়ার পরে আমাদের 4 বছরের এরিয়ার টাকা দেওয়া হয়নি। মানে 2016 থেকে 2020 4 বছরের এরিয়ার টাকা কয়েক হাজার কোটি টাকা এই সরকার আমাদের দেয়নি। আচ্ছা, তারপরে যেটা বলছি, নতুন পে কমিশন চালু হওয়ার পরে যখন বেসিকটা অনেকটা বেড়ে গেল, তার উপর ইতিমধ্যে 31% ডিএ, আপনি জানেন যে কেন্দ্রীয় হার মানে হচ্ছে 31% ডিএ। আবার জুলাই মাসে বা আগামী কয়েক মাসে বাজে, মানে এই এপ্রিল মাসে হয়তো আবার নতুন করে ডিএ ঘোষণা হতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি কানাঘুষো। তাহলে 31টা হয়তো বেড়ে হয়তো 35 হয়ে যাবে, 4% ডিএ যদি করে। তাহলে বঞ্চনাটা কিন্তু
33%-এর কাছাকাছি, এখন 28% আছে, ওটা আগামী মাসে হয়তো 33% হয়ে যাবে বা 32% হয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে এই জায়গা না, প্রশ্নটা হচ্ছে মানসিকতার। আমি যেটা বলছি যে এর আগেও আমি একাধিকবার বলেছি, আপনাদের চ্যানেলে বলেছি আর অন্য জায়গায় বলেছি, যে এই সরকার গত 11 বছরে প্রায় মানে আমাদেরকে বঞ্চিত করে এবং সঠিক সময়ে নিয়োগ না করে সরকারি কর্মচারী, পুলিশ এবং শিক্ষকের পদ শূন্য রেখে আজ পর্যন্ত যে টাকাটা ওরা লাভ করেছে, ওরা বাজেটে সেটাকে মনে করে লাভ করা, প্রফিট, সেই প্রফিটটা করেছে হচ্ছে 1,60,000 কোটি টাকা। 1,60,000 কোটি টাকা। আমি অ্যামাউন্টটা আরেকবার রিপিট করছি, যে গত 11 বছরে প্রায় 1,60,000 কোটি টাকা এই সরকার লাভ করেছে। আপনি চারদিকে যে ডিএ ডিএ বাবদ নাকি নিয়োগ নিয়ে বলছেন? না না, ম্যাক্সিমামটা হচ্ছে ডিএ, ডিএ আছে, এরিয়ার আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাকা। মানে এটা 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, 1,10,000 কোটি টাকা মতো হবে। বেশ 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 1,10,000 কোটি টাকা, আর আপনার বাকি 50,000 কোটি টাকা বাঁচিয়েছে নিয়োগ না করে। বেশ এবং আমি আপনার কাছে আসছি স্যার, এই বিষয়ে আসছি। আমি যে বিষয়টা দর্শকদেরকে বলছিলাম, বা শুরুতে সাধারণ মানুষ বা সাধারণ বেশ কিছু কর্মচারীদের মধ্যেও কনফিউশন রয়েছে, যে সরকার যদি বলে দেয় যে আমরা অনেক ডিএ দিয়ে দিয়েছি আর দিয়ে দিতে পারবো না, এই কথাটা এক্স্যাক্টলি বলতে পারেন কিনা। আমি স্বপ্নকে এই প্রশ্নটা করছিলাম, বারবার আমি এই জায়গাটা বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বোধহয় যেটুকু বুঝি, এর আগে বারবার আপনাদেরকে বলেছি, ডিএটা কিন্তু মূলত ইন্ট্রোডিউসড হয়েছিল মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে। আমি আবারও রিপিট করছি কথাটা, ডিএটা কিন্তু মূলত ইন্ট্রোডিউসড হয়েছিল মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে। 2010 সালে যা মূল্য থাকে একটি দ্রব্যের, 2015 সালে তা থাকে না, 2020 সালে তা থাকে না। বেসিক পে সেম থাকলো, যাতে মূল্য বৃদ্ধির সাথে সাথে তার জীবনের লাইফস্টাইলের যাতে ব্যাঘাত না ঘটে। বর্তমান যে বেতন পাচ্ছে সেই বেতনটা যাতে 2010 সালেও তার যা মনে হয় 15 সালেও যাতে তিনি সমানভাবে ফিল করেন, তার লাইফস্টাইল সমানভাবে লিড করতে পারেন, তার জন্য এই ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধির সাথে সাথে বিয়েটাকে দেওয়া হয়। তার মানে 2010 সালে যদি কারো 10,000 বেতন থাকে, 15 সালে সেটা 12,000 বা 15,000 টাকা বেতন হবে স্বাভাবিক নিয়মে, কারণ দ্রব্যের মূল্যের বৃদ্ধি ঘটেছে। তাই কোনো সরকার বা কেউ যদি বলেন যে অনেক ডিএ দিয়ে দিয়েছি, এখন আর ডিএ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে পুরোপুরি মূল্য বৃদ্ধিটাকে অস্বীকার করা, ইনফ্লেশনটাকে অস্বীকার করা। আমি এই জায়গাটা বোঝার চেষ্টা করছিলাম। এটাই সৌরভ আপনাকে আমি বারবার, এইটা সাধারণ মানুষেরও বোঝার দরকার আছে। এবং আমি এই জায়গাটা এই কারণেই বললাম যে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি, এই জায়গাটা কোনোভাবে কি মিসকমিউনিকেশন হয়েছে ওনার সাথে? উনি কি এই জায়গাটায় কি বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে? মানে এই ধরনের মন্তব্যটা আসার কথা নয়। না, একেবারেই বোঝার কোনো অসুবিধা নেই বা বোঝার কোনো প্রবলেম নেই, যথেষ্ট ভালো বোঝেন। এবং উনি নতুন ধরনের একটা ইকোনমিক স্ট্র্যাটেজি ব্যবহার করছেন আর কি। সেটা হচ্ছে যে যে মাছের তেলে মাছ ভাজা। মানে কি, মানে ধরুন আমাদেরকে বঞ্চিত করছে, তো আমাদের টাকাটা দিচ্ছে না, আমাদের মাসে ধরুন মাইনের থেকে অনেক টাকা প্রত্যেক মাসে আমরা পাচ্ছি না, এই টাকাটাকে উনি কিন্তু ওই তথাকথিত যেটা উন্নয়ন, সেই উন্নয়নের কাজে লাগাচ্ছে। এবং তার ফলে কি ঘটনা ঘটছে সেটা তো আপনারা জানেন, একেবারে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর কলকাতা পর্যন্ত কি ঘটনাগুলো ঘটছে, এগুলো আর উল্লেখ করা যায় না বা এটা উচিত বাদে। কিন্তু আমি যে কথাটা বলছি আপনার সূত্র ধরে বলছি, এই যে ডিএ ইন্ট্রোডাকশনের যে ব্যাপারটা বলছিলেন আপনি, এটা কিন্তু নির্ভর করে এআইসিপিআই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেখানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে। সেখানে ধরুন সর্ষের তেলের দাম কত হবে তখনকার দিনে বা এখনকার সময়ে, মুগ ডালের দাম কত আছে, সবজির মধ্যে ধরুন বেগুন, আলু, যেগুলো আমরা খাই সাধারণত কমন আর কি, তার দাম কত আছে, এরকম কয়েকটা জিনিস, মানে মাল মশলা, সবজি, মাছ, এইসব মিলিয়ে মাংস, যে একটা মূল্য বৃদ্ধির দিকে যখন এগোচ্ছে। ধরুন আমি বলছি যে 2020 সালে যখন পে কমিশন চালু হলো, তখন সর্ষের তেলের দাম ছিল 100 টাকা লিটার, আর এখন সেটা 150 টাকার কাছাকাছি, তাই না? তাহলে এটাকে মূল্য বৃদ্ধি বলছে। তাহলে আমাদের মাইনেটা তাহলে তখনকার দিনে যদি 100 টাকা থাকে, তাহলে মূল্য বৃদ্ধি নিয়ম অনুযায়ী এখন 150 টাকা হওয়ার কথা।
এটা হচ্ছে এটা হচ্ছে লজিক, এটা এক্স্যাক্টলি আমি এটাই তো বলছি এই লজিক। জায়গাটা বোধহয় কি কোথাও কি মিসকমিউনিকেশন, বোঝার কোনো প্রবলেম রয়েছে? নাহলে এই না, ধরনের কোনো বোঝার মন্তব্য তো প্রবলেম নেই, দিতে কোনো পারছেন না বোঝার সরকার, প্রবলেম আলাদা নেই। কথা। এবং সরকার আমি দিতে বলছি, পারছে না, আলাদা কথা। অর্থনৈতিক প্রবলেম রয়েছে, আলাদা কথা, কিন্তু এইটা তো অত্যন্ত ভয়ঙ্কর কথা। না ভয়ঙ্কর মানে কি, ওনারা দাবি করছেন যে আমরা যেটাকে বলা হচ্ছে ওই যে জিডিপি, স্টেট হুম জিডিপি, হুম ওনারা দাবি করছেন যে স্টেট জিডিপিতে আমরা কিন্তু একবারে প্রথম সারিতে আছি, মানে ভালোর দিক দিয়ে। বেশ। তার মানে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ভালো হচ্ছে, তারপরে আয়ের দিক দিয়েও, ইনকামের দিক দিয়েও কিন্তু অন্যান্য রাজ্যের থেকে ওনারা অনেক এগিয়ে আছেন, সে কথাটাও দাবি করছেন। তাহলে তো কোনো অসুবিধা থাকার কথা না। আজকে আমি বলছি যে উত্তরপ্রদেশের মতো রাজ্য, যারা আর্থিকভাবে এত সচ্ছল নয়, আর্থিকভাবে পিছিয়ে পড়াই রাজ্য বলা হয়, সবচেয়ে বেশি দেনাগ্রস্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, তারা যদি 31% দিয়ে দিতে পারে। আজকে পাশের রাজ্য ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে কি আছে, কিছু ইন্ডাস্ট্রি ছাড়া আর তো কিছু নেই। তাহলে তারা যদি এত ভালো পার্সেন্ট দিয়ে দিতে পারে, উড়িষ্যা আছে, পাঞ্জাব আছে, হরিয়ানা আছে, দিল্লি, মানে আমি বলছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্য যদি এই আর্থিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা যদি দিয়ে দিতে পারে, তাহলে আমাদের রাজ্যের অসুবিধাটা কোথায়? যখন এরা দাবি করছে যে আমরা ইনকাম অনেক ভালো করছি অন্যান্য রাজ্যের থেকে, এরা যখন দাবি করছে যে আমাদের স্টেট জিডিপি অন্যান্য রাজ্যের থেকে অনেক ভালো, তাহলে আপনি ইনকাম করছেন ভালো, কামাচ্ছেন ভালো, অথচ খরচা করছেন না, খরচা করছে অন্য জায়গায়। এবার বেশ এই বেশ জায়গাটা স্যার, স্যার, বোঝা গেছে বিষয়টা। স্যার আমি একটু এই প্রসঙ্গে আরেকটি বিষয়, আমি কিছু শিক্ষক মহলে এই আশঙ্কার কথা শুনছিলাম, যদিও এটা একদমই আশঙ্কা, এটা কতটা সঠিক বা আশঙ্কিত হওয়ার কিছু নেই। আমি তো কমসে কম আশাবাদী, এটা নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। অনেকে আশঙ্কিত যে 3% দিয়ে ইনক্রিমেন্ট যেটা জুলাইতে প্রত্যেক কর্মচারী পেয়ে থাকেন, সেটাতে না হাত পড়ে। কি বলবেন? না, এটা শুনো, আশঙ্কা সত্যি হবে না, এটাও কিন্তু জোর দিয়ে বলা যায় না। এখন যা আমরা বুঝতে পারছি আর কি, যে একটা ভালো সূত্র পেয়ে গেছি, যে আমি যদি কোনো মানুষের হাতে টাকা গুঁজে দিই এবং তার ফলে যদি আমার ভোট বাক্সে তার প্রতিফলন ঘটে, তাহলে আমি অন্য দিকটা ডিনাই করব। পুরো ব্যাপার মানে বিষয়টা হচ্ছে, শুনুন, যেখান থেকে মানুষ চাইবে কি যে লাভটা আমার বেশি হবে, ম্যাক্সিমাম গেইনটা যেখান থেকে আসবে, সেখান থেকে আমি কতটা ফায়দা তুলে নিতে পারি। ধরুন আপনাকে আমি ডিএ বাড়িয়ে দিলাম, এটা সরকারের দৃষ্টিভঙ্গির কথা বলছি, যে ধরুন আপনাকে 10% দিয়ে দিলাম, সেই দিয়ে দিলে তো আপনার কাছেই টাকাটা যাচ্ছে, এখান থেকে তো আমার কাছে মানে সরকারের কাছে তো কিছু আসবে না। আপনি বড় যে কিছুটা ট্যাক্স দেবেন, সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দেবেন, তার একটা শেয়ার গভর্নমেন্ট পাবে, কিন্তু সরাসরি সরকারের কাছে তো কিছু টাকা আসবে না। কিন্তু আপনার ধরুন 2 লক্ষ টাকা যদি দিয়ে আমি না দিয়ে, ওই 2 লক্ষ টাকাকে দিয়ে যদি একটা রাস্তা বানাই, বা একটা পুকুর খোঁড়াই, বা একটা দিঘি খনন করি, বা অন্য কোনো কাজ করাই, একটা ড্রেন তৈরি করি, তাহলে সেখান থেকে আমার কিন্তু কিছু ফায়দা হওয়ার সম্ভাবনা আছে, এবং হচ্ছেও। সেটা যদি হয় তাহলে তো পুরো সিস্টেমটাকে, তাহলে তো পুরো সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে। আপনি যেটা বলছেন, তাহলে একটা দেশের, একটা রাজ্যের একটা মূল ভিত্তি তো তার কর্মচারী, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা। দেখুন, সেটা যদি না থাকে তাহলে তো ব্যালেন্স থাকবে, ইকোনমিক্যাল ব্যালেন্স থাকবে না। মানে আপনি যেটা বলতে চাইছেন, 2 লাখ 4 লাখ কর্মচারী তারাও গরিব, বাকি রাজ্যের সবাই গরিব। তাহলে না না, তাহলে ভেঙে পড়বে, হ্যাঁ ভেঙে বলুন। পড়বে মানে অলরেডি তো ভেঙে পড়েছে। আপনি যেটা বলছেন যে আর্থিক শৃঙ্খলার কথা যেটা বলছেন আপনি, হ্যাঁ হ্যাঁ। বা অর্থনৈতিক কাঠামো যেটা বলছেন, সে তো অলরেডি ভেঙে পড়েছে। আজকে 2011 সালে যখন পরিবর্তন হলো, তখন আমাদের রাজ্যের ঘাড়ে ঋণ ছিল হচ্ছে 1,86,000 কোটি টাকা, হুম এবং সেটা স্বাধীনতার পর থেকে মানে 47 সাল থেকে, 1947 থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের ঘাড়ে ঋণ ছিল 1,86,000 কোটি টাকা। আর এই মাত্র 11 বছরে সেটা কিন্তু 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে, মানে আর কয়েকদিনের মধ্যে 6 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। তাহলে অলরেডি তো আর্থিক যে বাঁধন যেটা ছিল আমাদের রাজ্যের, সেটা ভেঙে চুরমার হয়ে গেছে, হুম হুম একেবারে মানে ধসে পড়েছে। আপনি যেটা বলছিলেন, এক সময় বলতো না যে আগেকার সরকার যেটা আছে, যে সেই সরকারকে নিলাম করলেও নেবে না লোক, এরকম একটা স্লোগান বিরোধীদের থেকে উঠতো, যে সরকারকে যদি নিলাম করা যায় তাহলে নিলামে কেউ নেবে না। আর এখন ব্যাপারটা কি দাঁড়িয়েছে, যে এখন নিলাম করার মতো অবস্থায় নেই, হুম। মানে নিলামে তোলার জন্য তো কিছুটা দাম থাকে। এবার আর্থিক দিক দিয়ে বুঝেছি যদি আপনি বুঝেছি বলেন, বুঝেছি বুঝেছি স্যার। আমি এই জায়গাটা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, বা
এই জায়গাটা আমি একটা কথা বলতে চাইছি, এক্স্যাক্টলি কি, যদি কর্মচারীদের যদি ক্রয় ক্ষমতা কমে যায়, সেই ক্ষতিটা কিন্তু শুধু কর্মচারীর নয়, সেটা কিন্তু সার্বিকভাবে সমাজের। একজন কর্মচারী যদি ক্রয় ক্ষমতা কমে যায়, সে কিন্তু বাড়ি করবে না, সে কিন্তু বাজারে গিয়ে ভালো সবজি মাছটা কিনতে পারবে না। আলটিমেট তার জীবনে যদি ব্যাঘাত ঘটে, লাইফস্টাইলে যদি ব্যাঘাত ঘটে, তার যদি অর্থনৈতিক সমস্যা তৈরি হয়, সমাজে বাকি যারা রয়েছেন সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। এই কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গে আমি জানি না, যেন আস্তে আস্তে করে যেন গায়ে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এই জায়গাটা, আমি কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইছি না এক্স্যাক্টলি, কিন্তু আমার মতামত দেওয়ার চেষ্টা করছি যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আমরা শুনতে ভালো লাগে যে একসাথে 50,000 ছেলে 5,000 টাকার চাকরি করছে, কিন্তু আসলে এখানে সমাজের যে মূল ভিত্তি, সেই ভিত্তিটা এক্ষেত্রে কিন্তু নষ্ট হচ্ছে। কারণ 5,000 টাকা যিনি রোজগার করছেন তার কিন্তু ক্রয় ক্ষমতা নেই, যিনি 50,000 টাকা রোজগার করছে তার কিন্তু ক্রয় ক্ষমতা রয়েছে। তার ক্রয় ক্ষমতা রয়েছে মানে তার দ্বারাই কিন্তু সমাজের আরো 50 জন ব্যক্তি কিন্তু ওই যে জিডিপির কথা আমরা বলছি সেটাতেই কিন্তু উপকৃত হবে। এটা আমার বেসিক কনসেপ্ট মনে হয়। আচ্ছা স্যার, আমি না, এটা 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 একেবারে সত্যি ঘটনা, মানে আপনি যেটা বিশ্লেষণ করলে একেবারে সত্যি। এই কারণে বলছি আমি, যে আমার ইনকাম যদি মাসে 1 লাখ টাকা বা 50,000 টাকা হয়, তাহলে আমি চাইবো যে মাসে 30,000 টাকা খরচা করতে। এই 30,000 টাকা খরচা করা মানে হচ্ছে যে ধরুন মুদিখানার দোকানে তিনি লাভবান হচ্ছেন, আমি বেশি করে জিনিস কিনছি, আমি বেশি করে মাছ কিনছি, বেশি করে মাংস খাচ্ছি, সবজি খাচ্ছি, আমি বাকি আমার যে কসমেটিক গুডস বা অন্য যেগুলো লাক্সারি গুডস আমি সেগুলো কিনছি, তার থেকে তো সরকারি ট্যাক্স পাচ্ছে, মানে সরকারের কাছ থেকে কিন্তু টাকাটা ওখানেই যাচ্ছে। তাহলে আপনি মানে অর্থনীতির নিয়মটাই হচ্ছে এই, যে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে একবারে স্ট্যান্ডার্ড পলিসি, এস্টাবলিশড পলিসি, যে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্যালারিড পার্সন যারা আছে, ইভেন আমি বলছি যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে, যে পার্শ্ব শিক্ষকদের কথা হচ্ছিল, এসএসকে এমএসকে এর কথা হচ্ছিল, আইসিটি কম্পিউটার টিচারদের কথা হচ্ছিল, তাদেরও যদি একটা থোক টাকা বা একটা বেতন কাঠামো বেঁধে দেওয়া যায়, তারা যদি ইনকামটা বাড়ে, তারাও কিন্তু খরচা করবে, সরকারি ঘরে কিন্তু আবার টাকা ফিরে আসবে। এক্স্যাক্টলি। আমি এই বিষয়টা একটু ছোট্ট করে আমি আসতাম আপনার কাছে, তার আগে আমি একটু ডিএটা একটু বলি। আপনাদের মানে এর আগের বারেও আপনার সাথে আমি এই বিষয়ে ডিসকাস করেছিলাম। আপনাদের সংগঠনের তরফ থেকে কোথায় আন্দোলন, আপনাদের কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠন, সবাই তো সাইলেন্ট, কোথায় ডিএ নিয়ে আপনারা কি করছেন? দেখুন, একটা জিনিস, যে একজন বাড়ির মালিক বাড়িতে একজন কর্মচারী রেখেছে বা দৈনিক কর্মচারী রেখেছে, তার সঙ্গে কন্ট্রাক্ট হলো যে তুমি আজকে কাজ করবে, তোমাকে 500 টাকা দেবো। দিনের শেষে কাজটা যখন সম্পূর্ণ হয়ে গেল, তাকে বললো যে না, তোমাকে আমি 500 টাকা দেবো না, তোমাকে আমি 250 টাকা দেবো। তখন সে বলবে যে কেন দিচ্ছেন না, অসন্তোষ প্রকাশ করবে। সঙ্গে সঙ্গে তার মাথায় রিভলভার রাখলাম, যে হয় তুমি 250 টাকা নাও, তো নাহলে তুমি তোমাকে শুট করে দেবো। এই কথা যদি কেউ মালিক বলে, তাহলে সেই কর্মচারী বা সেই ডেলি ওয়েজের লেবারের যে যে অবস্থাটা হয়, আমাদের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের সেই একই অবস্থা এখন। কেউ যদি প্রতিবাদ করতে চায়, কেউ যদি আন্দোলন করতে চায়, সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, একটা নতুন নিয়ম শুরু করেছে, যে প্রশাসনিক বদলি, সেই প্রশাসনিক বদলির আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করছে। গণতান্ত্রিক আন্দোলনকে, বৈধ কারণে যে আন্দোলন, এ তো সরকারি অফিস ভাঙচুর করছে না, কোথাও বোমা মারছে না, তার দাবির সপক্ষে তারা রাজপথে নামতে চাইছে, মিছিল করছে, মিটিং করছে। তাতে করে দেখা যাচ্ছে সরকার প্রতিহিংসামূলক বদলি করছে এবং তাদেরকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। আপনি জানেন, আমি সংগঠনের নাম বলছি না, একটা সংগঠন নবান্নে একটা মিছিল করেছিল টিফিন টাইম, কি করলো, তাদের সমস্ত রাজ্য নেতৃত্বকে উত্তরবঙ্গে বদলি করে দিল। আপনি ভাবুন, হিটলারের জমানাতে এরকম হয়েছিল? হয়নি, কিন্তু আমাদের রাজ্যে এটা হয়েছে। স্যার ঠিক আছে, সেই কারণে কিছুটা আশঙ্কা। আমি স্যার আর বিষয়টা লেন্দি করতে চাইছি না, একদম ছোট্ট করে আপনি যদি আমাকে বলেন, যে আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন পার্শ্ব শিক্ষক বা এই যে আমাদের গ্রাজুয়েট টিচার্স বা যারা নন টিচিং, এদের বিষয়টা আমরা আলোচনা করেছি। ডিএ তো সার্বিকভাবে সবাই বঞ্চিত হচ্ছেন, কিন্তু এই কর্মচারীদের দাবিও তো বোধহয় আর সেইভাবে অ্যাড্রেস হওয়ার জায়গা, আপনি কিভাবে দেখছেন বিষয়টা, এটা ছোট্ট করে যদি বলতে চান। ছোট্ট করে একটা কথা উল্লেখ করে আমি যাচ্ছি। এইবারে যে রাজ্য বাজেটটা হলো, সেখানে কিন্তু শিক্ষা খাতে ব্যয় অনেকটা বরাদ্দ কমিয়েছে শিক্ষা খাতে। তার মানে ধরে নিন আগামী দিনে রেগুলার রিক্রুটমেন্ট হবে না। আচ্ছা, এটা একটা বড়, মানে বেকার যুবক যুবতীদের কাছে একটা বড় অশনির সংকেত।
যেহেতু স্যালারি পারপাসে যে টাকাটা ব্যয় হয় সেখানে বরাদ্দ কমিয়ে দিয়েছে, তাহলে ধরে নিতে হবে আগামী দিনে নিয়োগটা খুব একটা হবে না। আর কয়েকদিন আগে লক্ষ্য করেছেন আপনারা যে চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ শুরু করে দিয়েছে অলরেডি। উত্তরবঙ্গে অলরেডি 600 জনকে নিয়োগ করবে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। হুগলি জেলাতেও দেখলাম একটা নোটিশ বের করেছে গেস্ট টিচার নিয়োগ করার জন্য। তো এভাবে হচ্ছে। তাহলে এইগুলো থেকে আমরা যদি তার নির্যাসটা বের করে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষক যারা আছেন, যারা নোশনাল এফেক্টের জন্য হাফ ইতেস করছেন বা এখনো পর্যন্ত আশায় বুক বাঁধছেন, তাদের কাছে খুব একটা আশাব্যঞ্জক কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে লড়াই চলছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা ভেবেছিলাম সরকার মানবিক কারণে সেটা মেনে নেবে, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া নেই। এবং এই দৃষ্টিভঙ্গি যদি থাকে, আগামী দিনে সত্যি সত্যি কঠিন হবে। তার সঙ্গে পোস্ট গ্রাজুয়েট টিচার যারা শিক্ষকদের বিষয়টাও ভীষণভাবে ঝুলে রয়েছে, একদম পোস্ট গ্রাজুয়েট টিচার যারা আছে, পিজি টিচার যারা আছেন, তাদের ক্ষেত্রে একই অবস্থা। শিক্ষাকর্মী বন্ধু যারা আছে, সবচেয়ে কম মাইনে তো তারা পান, গ্রুপ ডি স্টাফ, স্কুলের ক্লার্ক যারা, তাদের কথাটাও একটু মানবিকভাবে সরকারের ভাবা উচিত। কিন্তু এই সরকারি যা দৃষ্টিভঙ্গি দেখছি, কোনো কিছুই তোয়াক্কা করছে না। লাইব্রেরিয়ান যারা আছেন, আর যেটা আপনি বললেন পার্শ্ব শিক্ষক, এই বন্ধুরা মাত্র 10,000 টাকা, মাত্র 13,000 টাকা মাইনেতে চাকরি করে। এই বাজারে 13,000 টাকা আমাদের, আমি জানি অনেক রিক্সাওয়ালা পরিচিত আছে আমাদের, যেখানে মাঝে মাঝে যাতায়াত করি আমরা, তাদের ইনকাম কিন্তু মাসে 25 থেকে 30,000 টাকা। আমি জানি, ব্যক্তিগতভাবে জানি। আমাদের পাড়ায় একজন ফুচকা বিক্রি করেন, তার কিন্তু দৈনিক বিক্রি 1000 থেকে 1200 টাকা। মানে যদি সে 24 দিন বসে বা মাসে, তার কিন্তু 25,000 টাকা ইনকাম। আর একটা স্কুলে জ্ঞানের আলো যারা ছড়াচ্ছে, পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, এসএসকে এমএসকে শিক্ষিকারা, বা আইসিটি কম্পিউটার টিচার যারা আছেন কন্ট্রাকচুয়াল, তাদেরকে এই অমানবিক পরিস্থিতির মধ্যে ফেলে রাখা একমাত্র এই সরকারই পারে। এত বছর চাকরি করার পরেও সেই জায়গাটা খুব দুর্ভাগ্যজনক। আচ্ছা স্যার, আমি আর বিষয়টাকে আমি আর এবং অবসরের পরে, আর শুনুন এই কথা বলি, হ্যাঁ, অবসরের পরেও তাদের অবসর জীবনযাপনটাও যে খুব একটা ভালো হবে তা নয়, সুখকর হবে তা নয়। সামান্য 3 লক্ষ টাকা বোধহয় গ্র্যাচুইটি দেবে বলেছে। আর অনেকে পাচ্ছেন না রিটায়ারমেন্টের পরে। এই যে পেনশনটা আটকে গেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন খবর, শিক্ষক এবং রেগুলার টিচাররা রিটায়ার করে গেছে, পেনশন আটকে গেছে। তাহলে আগামী দিনে ভয়ঙ্করতম সময় আসছে আমাদের রাজ্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের শিক্ষক, সরকারি কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন, তারা যদি একযোগে ঝাঁপিয়ে না পড়ে, তাহলে আমাদের অস্তিত্ব কিন্তু বজায় রাখতে আমরা পারবো না আগামী দিনে। এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। স্যার, আমি শেষ করবো স্যার। শেষ করার আগে সরকার কি দিয়ে ঘোষণা করতে পারেন, আপনি কি আশা রাখেন, আপনারা আশা রাখেন, নাকি আন্দোলনই একমাত্র রাস্তা বলে মনে করেন? একদম সংক্ষেপে, অনেক সময় হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে আন্দোলনের কোনো বিকল্প নেই। বাড়িতে বসে ফেসবুকে গসিপ করে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিপ্লব করে কিছু লাভ নেই। এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে শিক্ষক সরকারি কর্মচারীদের ঝাঁপিয়ে পড়া উচিত আমার মনে হয়, বর্তমান যে পরিস্থিতি। এবং মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, সেটা অনেক আমাদের কাছে হেল্পফুল হয়েছে, আন্দোলনের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। এটাকে কাজে লাগিয়ে আমাদের লড়াই করতে হবে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমি সরকারের উপর সত্যি কথা বলতে আর্থিক ব্যাপারে কোনো ভরসা কোনোদিনই রাখি না। কারণ একজন ব্যক্তির মর্জির উপর সবকিছু যখন নির্ভর করে, সেখানে কোনো নীতি কাজ করে না। তাহলে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে নীতি করে। এই বিষয়ে আর আমি আসতে চাইছি না। আমি শেষ করার আগে সমস্ত দর্শকদের বলবো, পার্টিকুলারলি আজকের এই ভিডিওটা আপনারা পারলে শেয়ার করবেন। আমি সব শেষে বলবো, গতকালকের যে দিয়ে নিয়ে যে আমাদের মুখ্যমন্ত্রী যে মন্তব্যটা করেছেন, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে কোথাও মিসকমিউনিকেশন হচ্ছে। আমি জানি না, যদি মিসকমিউনিকেশন হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি এটা বোধহয় বোঝার প্রয়োজন আছে বা বোঝানোর প্রয়োজন আছে, যে এটা বোধহয় একবার দিয়ে দিলে পরের বছর আবার দিতে হয় বা 2 বছর পরে দিতে হয়। কারণ মূল্য বৃদ্ধির সাথে সাথে দিতে হবে, এটাই কিন্তু নিয়ম। এই নিয়মের কথা ভেবে বা এই 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 বিষয়টাকে মাথায় রেখে মূলত বিয়েটা কিন্তু এসেছে, ইন্ট্রোডিউসড হয়েছে। আমি আশা করছি এই মিসকমিউনিকেশন দূর হবে এবং খুব শীঘ্রই সরকার তার মানবিক রূপ দেখাবেন, অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে ঘোষণা করবেন। তাতে করে আলটিমেট পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা কিছুটা হলেও বেনিফিটেড হবেন, এই আশা রাখছি। এবং আপনাদেরকে অনুরোধ করছি, কাইন্ডলি পারলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ স্যার।
হ্যাঁ, নমস্কার। আপনিও ভালো থাকুন এবং দর্শকরাও ভালো থাকুন।